বিজেপির দাবাং নেতা, বঙ্গ রাজনীতির চমকপ্রদ ব্যক্তিত্ব তিনি। দিলীপ ঘোষ এবং সোজা সাপটা ঠোঁটকাটা বক্তব্যে তিনি বারবার বঙ্গ রাজনীতিতে শিরোনামে উঠে এসেছেন। কলকাতা থেকে বা খড়গপুর আপনার সঙ্গে বোধহয় ওতপ্রোতভাবে জড়িত, আর আপনিই বোধহয় সবচেয়ে প্রথম জানিয়েছেন বা মানুষকে বুঝিয়েছেন যে সকালে প্রাতঃভ্রমণের মধ্যে দিয়েও রাজনীতি করা যায়। দিলীপ ঘোষের এই রাজনৈতিক ব্যস্ত শিডিউলেও কি সেই শরীরচর্চাটা এখনো পর্যন্ত আছে? শরীরচর্চা নেই, এখন মর্নিং ওয়াকটা বন্ধ করে ওটাকে ক্যাম্পেনিংয়ে যুক্ত করেছে। রোজ 2-3 ঘন্টা হাঁটছি বিভিন্ন পাড়াতে। আর পশ্চিমবাংলায় মৃত্যু, জন্ম থেকে মৃত্যু সব নিয়ে রাজনীতি হয়, তো মর্নিং ওয়াক নিয়ে কেন হবে না? তো আমি বলছি মর্নিং ওয়াক করেও রাজনীতি করা যায়, সেটা দেখুন, কিন্তু সবার দ্বারা সম্ভব হয় না। দিলীপ ঘোষ খড়গপুর থাকুক কিংবা কলকাতা, দিলীপ ঘোষ যেখানে সেখানেই কোথাও গিয়ে চর্চা, কোথাও গিয়ে বিতর্ক, সেই বিষয়টা কি এখনো বর্তমান রয়েছে? না, কেউ কেউ বিতর্ক চায় তো লোক পায় না, আমাকে নিয়ে বিতর্ক করে। বিতর্ক কোথায় আছে? হ্যাঁ, সোজা সাপটা কথা বললে অনেকের হজম হয় না, অনেকের খোঁচা লাগে, এটাকে বিতর্কিত মনে করে। কারণ সবাই মেরুদণ্ড সোজা নেই, সবাই সোজা কথা বলতে পারে না। ছোট থেকেই মেদিনীপুরে বড় হওয়া এবং তারপর খড়গপুর থেকে 2016 জেতা, 2019 লোকসভায় এখান থেকে আপনি নির্বাচিত। 2026-এর ভোটটা কি কোথাও গিয়ে দিলীপ ঘোষের ভারী মনে হচ্ছে? যখন পার্টি ছিল না তখন একা লড়েছি, তখন ভারী হয়নি। এখন কি ভারী হবে? এখন তো বিরাট সংসার। অহম পঞ্চাধিকম শতম, 105 ছিলাম তখন 105 হয়ে গেছে এখন বিজেপি। আর টিএমসি জর্জর হয়ে গেছে, বৃদ্ধ আর দুর্বল, অসুস্থ, তার বিরুদ্ধে লড়াই হচ্ছে। জেলা, পাড়া, মহল্লা দিলীপ ঘোষ দাপিয়ে বেড়াচ্ছেন খড়গপুরের বিভিন্ন এলাকায়, প্রচার সারছেন তিনি। শুধু তাই নয়, গলার মালার ভার এতটাই হয়ে গিয়েছে একবার মালা খুলে ফেলতে হলো দিলীপ ঘোষকে। আজকে আমরা 18 নম্বর ওয়ার্ডে বেরিয়েছি, রেলের ওয়ার্ড, সব তেলুগু ভাষী, কেবল সরকারি কোয়ার্টার, লোকজন কম। তো এই কোয়ার্টারে সবই বিজেপির ভোটার, একবার সবার সঙ্গে দেখা করতে এসেছি। আচ্ছা, দিলীপ ঘোষ এখানকার ছেলে না নেতা? নেতা তো এখানকার লোকই বানিয়েছে, আমি মেদিনীপুরের ছেলে, সেই হিসেবে ছিলাম। এখন নেতা বানিয়ে দিয়েছে, সবাই জেনে গেছে। কোনটা থাকতে দিলীপ ঘোষ বেশি স্বচ্ছন্দ বোধ করে? দিলীপ ঘোষ যেরকম পাড়ায় হাঁটতো আগে, এখনো হাঁটছে। গোটা বছর তিনি জনসংযোগ করেন, গোটা বছর তিনি মানুষের সঙ্গে মাঠে ময়দানে থাকেন। এটা শুধু দিলীপ ঘোষের কথা এমনটা নয়, এটা বিজেপির কর্মী সমর্থক তারাও মনে করে। কিন্তু ভোটের সময় তিনি অন্তত খড়গপুর সদরের মাটিতে দাঁড়িয়ে রাজনৈতিকভাবে কি পরিবর্তন দেখছেন, রাজনৈতিকভাবে তিনি কতটা কনফিডেন্স নিজের উপর। দিলীপ দা, গোটা খড়গপুর সদর আপনার চেনা থাকলেও ভোটের সময় তো বাড়তি মাত্রা পায় প্রচার। এবার কোনো কিছু অন্য ভাবমূর্তি বা অন্য কোনো হাওয়া বা অন্যরকম কিছু দেখছেন? নির্বাচনের একটা আলাদা পরিবেশ তৈরি হয়, একটা ফর্মালিটি, যেমন বাড়িতে বিয়ে হলে সবাইকে নেমন্তন্ন করতে হয়, তো ভোটারদের একবার দেখা করে বলতে হয় যে ভোটটা দিন। এবারে পশ্চিমবাংলায় পরিবর্তনের নির্বাচন, আমরা বলছি যারা ভোট দেন না তারাও ভোট দিন, বেশি ভোট দিন, বেশি ভোটে যেতাম। সেই জন্য আমি সবার কাছে যাচ্ছি। প্রচার তো বিভিন্নভাবেই হয়। আমি চা চক্রের মাধ্যমে সারা বছর সম্পর্ক রাখি, লোকের সঙ্গে আড্ডা মারি, মোড়ে গল্প করি। এখন সেটাকে একটু অন্যভাবে বাড়িয়ে প্রচার করে বড় করে করা হচ্ছে। বাকি পাড়ায় পাড়ায় গিয়ে বাড়ির সামনে লোকের সঙ্গে দেখা করা, খোঁজখবর নেওয়া, শরীর স্বাস্থ্য, এটা ওটা, অভিযোগ শোনা, এইভাবেই প্রচার চলছে।
খড়গপুর অঞ্চল, রেলের গুরুত্ব রয়েছে এখানে, কেন্দ্রীয় সরকারের একটা বাড়তি ভরসা মানুষের এখানে। তার পাশাপাশি এখানে একটা বড় সংখ্যক, বড় শতাংশ, 40% বেশি অবাঙালি ভোট, সেটা কোনোটা বাড়তি মাত্রা পায়, বাড়তি এফেক্ট। অবাঙালি মানে সারা দেশের বিভিন্ন রাজ্যের নাগরিকরা আছেন, আর বেশিরভাগ রাজ্যে আমাদের সরকার আছে, স্বাভাবিকভাবে তারা বিজেপি সাপোর্টার। এটা 10-12 বছর ধরে আমি দেখছি এরা লোকেরা এখানে বিজেপিকেই ভোট দেয়। কেবল মিউনিসিপ্যালিটির সময় স্থানীয় প্রশাসন প্রভাবিত করে ভোট নিয়ে জিএমসি জিতে, তো সেই জন্য অবাঙালি লোকেরা বেশি আছে। বিভিন্ন উৎসব পরব পুজো চলতে থাকে, সেখানে যাই, সম্পর্ক হয়। আর এখন একটু রাজনৈতিকভাবে লোকের কাছে যাই। সারা বছর রাজনীতিটাকে গুরুত্ব দেন না, জনসংযোগটাকে গুরুত্ব দেন। একটু আগে আপনাকে প্রসাদ দিয়ে যাচ্ছেন মানুষ। এইভাবেই আমি এখানে সব মন্দিরে উৎসব হয়, বহু লোক আসেন, প্রসাদ বিতরণ হয়, একবার জায়গায় প্রসাদ বিতরণ করি, পুজো থাকি। এটাই জনসংযোগের একটা মাধ্যম, সেইটাকে এটা একটু মনে করিয়ে দিই। এবার কিন্তু ভোট আসছে, পদ্মফুলে ভোট দিতে হবে। আচ্ছা, মন্দির কি শুধুই জনসংযোগের মাধ্যম হিসেবে দিলীপ ঘোষও আজকে মনে করে? কারণ বাংলার মাটিতে হিন্দুত্ব, এটা নিয়ে একটা সরগরম তো থাকে। অন্য নেতারাও যান মন্দিরে, বামপন্থীরা তোরা যেত না, বাকি সব পার্টির লোক কম বেশি যাই। আমি ছোটবেলা থেকেই মন্দিরে যাই, আমাদের বাড়িতে শিব মন্দির আছে, নিজের ঠাকুরদার প্রতিষ্ঠিত, তো শিব ভক্ত আমরা। আর যেখানে যাই আমি সারা ভারতবর্ষের প্রায় সমস্ত তীর্থই ঘুরে ফেলেছি, যতগুলো নাম লোকে জানে। নাম জানে না এমনও তীর্থ আছে খুব স্থানীয়ভাবে প্রসিদ্ধ, সব ঘুরে নিয়েছি। এটা আমার রক্তের মধ্যে আছে, রুচিতে আছে। আর এমপি হওয়ার জন্য একটু সরকারি সুবিধায় ঘুরতে সুবিধা হয়েছে। এখানের যে প্রাক্তন বা এর আগের বিধায়ক হিরণ, তারও কিছুদিন আগে বিয়ে নিয়ে একটা টালমাটাল চললো। দিলীপ ঘোষের জীবনেও রাজনৈতিকভাবেও প্রভাব পড়েছিল বলার আপনিও নিজেও অস্বীকার করবেন না, আশা করি। এবার আমার মনে হচ্ছে যে এখন এতদিন কাজ করেছি, আর সঙ্গী সাথীর কোনোদিন অনুভব করিনি। নিজে সব কাজ করতে হবে, রান্না বান্না, জামা কাপড় কাচা, ঘর মোছা, এখনো প্রয়োজন হলে আমি করি, তার উপর নির্ভর করি না। তো বয়স হচ্ছে, মনে হচ্ছে সঙ্গে কেউ থাকা উচিত। দেখবেটাকে এখন যা পরিস্থিতি, রাজনীতির নিশ্চয়তা নাই, পার্টি দেখবে কিনা। আমি RSS এর প্রচারক ছিলাম, এখন প্রচারক নাই, তো শেষে আমি না অনাথ হয়ে যাই। আরেকজন তিনি নিজের থেকে বললেন যে আমিও তো একা হয়ে গেছি, আরো 20 বছর আপনি সংসার করতেই পারেন। সেই জন্য বিয়ে একজন সঙ্গী হিসেবে করা হয়েছে। সংসারে বাধা পড়েছে দিলীপ ঘোষ? আমি তো মনের দিক থেকে কোথাও বাধা পড়ি না। যিনি সংসার করতে চেয়েছেন তিনি সংসার করছেন। আচ্ছা, সার্বিকভাবে কি মনে হচ্ছে? আপনি খড়গপুর কেন্দ্রের কথা বারবার বলেছেন যে 1 লাখ ভোট আপনি পাওয়ার লক্ষ্যে এগোচ্ছেন। সার্বিক গোটা রাজ্যের নিরিখে কি মনে হচ্ছে? খড়গপুরও জিতবো আমরা ভালোভাবে, সঙ্গে সঙ্গে পশ্চিমবাংলাও জিতবো, পরিবর্তনের বিজেপি সরকার হবে। যে সংকল্পপত্র প্রকাশ হয়েছে, কোথাও গিয়ে কি মনে হচ্ছে না আপনার ভাতার পাল্টা ভাতা? কারণ রাজনৈতিক মহলেও তো এই নিয়ে কথা হচ্ছে। ভাতা তো সারা ভারতবর্ষে চলে, সারা দুনিয়াতে চলে, কিন্তু খালি ইলেকশনের সময় ভাতা ঘোষণা করে দেওয়া যেটা চলে আসছে, এটা ঠিক নয়। যদি মানুষের প্রয়োজন আছে, মূল স্রোতে মানুষকে নিয়ে আসতে আর্থিকভাবে স্বয়ম্বর করে দেওয়া উচিত। প্রধানমন্ত্রীও দিচ্ছেন, রেশন দিচ্ছেন, 81 কোটি লোককে বাড়ি দিচ্ছেন, শৌচালয় দিচ্ছেন, কেউ তো বিরোধিতা করেনি, কারণ এটা প্রয়োজন আছে। সেই মানুষগুলোকে দেশ দিতে পারেনি, আজ আমাদের সক্ষমতা আছে, তাদের স্থায়ীভাবে এটাও সক্ষম করার চেষ্টা করা উচিত। আপনিও কি মানুষের উদ্দেশ্যে বলবেন রাম রাজ্য প্রতিষ্ঠিত হবে? আপনার র্যালিতে দেখা গেল যে বারবার স্লোগান রাম রাজ্য প্রতিষ্ঠিত। না, করবোই আমরা। রাম রাজ্যের সংকল্পনা স্বর্গীয় মহাত্মা গান্ধী দিয়েছেন, তো তিনি গ্রাম স্বরাজের কথাও বলেছেন। রাম রাজ্য একটা আদর্শ রাজ্যের, রাষ্ট্রের একটা কল্পনা, তো সেটা করার চেষ্টা আমরা করব। রাজনীতি করি তাই রামকে আদর্শ করেছি, তো সারা ভারতবর্ষ সেই দিকে এগোচ্ছে, বাংলাকেও তার সঙ্গে যুক্ত করতে হবে। ভোটের ফলাফল কি হয়, ভোটের নিরিখে এই কেন্দ্র এবং গোটা রাজ্য জুড়ে দিলীপ ঘোষ যেমনটা মনে করছেন, তার মনোপ্রত ফলাফল ভারতীয় জনতা পার্টি তথা বিজেপি আনতে পারে কিনা, তার উত্তর মিলবে আগামী 4 মে।